এই জুলাই শহীদ দিবস উপলক্ষে আয়োজিত এই সভার সম্মানিত সভাপতি, মাননীয় মন্ত্রী, গণতন্ত্রের অন্যতম যোদ্ধা জনাব জহিরুদ্দিন স্বপন, মঞ্চে উপস্থিত আছেন আমাদের বিশিষ্ট নাগরিকবৃন্দ, সাংবাদিকবৃন্দ, শিক্ষকবৃন্দ, যারা জুলাইয়ের গণঅভ্যুত্থানে বিশিষ্ট ভূমিকা পালন করেছেন। সকলের নাম বললে অনেক সময় লেগে যাবে। আর সেই সঙ্গে উপস্থিত আছে আমাদের শহীদের ভাই, মুগ্ধের ভাই স্নিগ্ধ, সুধীবৃন্দ, আসসালামু আলাইকুম। আসলে এই জুলাই সম্পর্কে কথা বলতে হলে স্বাভাবিকভাবেই আপনার একটা ভারাক্রান্ত পরিবেশ সৃষ্টি হয়। আজকে যে বক্তব্যগুলো এসছে তার মধ্যে নিশ্চয়ই আপনারা সবাই দেখেছেন যে আবেগ এবং দুঃখ সব সামনে এসে উপস্থিত হয়। সেই জন্য এখানে কথা বলতে গেলে অনেক কিছু আপনার ভাবাবেগে হয়তো কথা বলা যায় না, অথবা অনেক বেশি কথা বলা হয়ে যায়। আমার কাছে যেটা মনে হয় যে মূল বিষয়টা হচ্ছে যে আমরা পরিবর্তন চাই। আমি যখন একদম ছোট ছিলাম, প্রাইমারি স্কুলে পড়তাম, তখন আমাদের বাসা মফস্বল শহরে ঠাকুরগাঁয়। আমার বাবা আবার তখন মুসলিম লীগের নেতা ছিলেন। আমি প্রায় দেখতাম যে এক ইয়াং ম্যান, মানে আমাদের এক চাচা, মানুষ প্রায় এসে আমাদের বাসায় আসতে বেরোতেন না। তারপরে আমি মায়ের কাছে শুনতাম যে সে একজন কমিউনিস্ট, উনি পালিয়ে আছেন, পুলিশ তাকে ধরার জন্য চেষ্টা করছে, উনি পালিয়ে আছেন। আজকে এখানে অনেকে আছেন যারা তার নাম জানেন, নুরুল হুদা কাদের বক্স, ছোটি ভাই বলেন ওনারা। ওই ছোটবেলাতেই উনি আমাদের বলতেন, যখন আমরা ছোট, তার সঙ্গে কথা বলতাম, বসতাম, গল্প শোনাতেন। তিনি বলতেন, তার কথার মধ্যে যেটা বেরিয়ে আসতো মূল কথা, যে সমাজটাকে পাল্টে দিতে হবে, পরিবর্তন করে দিতে হবে। তখন থেকে ওই কথাটা মাথার মধ্যে গেছে যে সমাজের পরিবর্তন চাই। পরিবর্তন কিন্তু এটা আপনার বৈজ্ঞানিক ব্যাপার এবং চলমান ব্যাপার, পরিবর্তন হতেই হবে, হবেই। কিন্তু সেটাকে একেবারে অত্যন্ত নিয়মের মধ্য দিয়ে, শৃঙ্খলার মধ্য দিয়ে, একটা আন্দোলনের মধ্য দিয়ে, যুদ্ধের মধ্য দিয়ে পরিবর্তন করা, এটা ছিল একটা ভিন্ন ব্যাপার। আমাদের দেশে আমরা 1952 সালে, তারও আগের কথা বলি, 47-এ একটা ভাগ হয়ে গেছে, পার্টিশন হয়ে গেছে। সেটাও কিন্তু হয়েছিল বহু আন্দোলনের পক্ষে, পরিপ্রেক্ষিতে বহু আন্দোলন, প্রাণ বহু গেছে। তিতুমির, আপনার ক্ষুদিরাম, প্রীতিলতা পোদ্দার থেকে শুরু করে বহু মানুষ প্রাণ দিয়েছে, বহু আন্দোলন হয়েছে, পরিবর্তন এসছে, একটা দেশ তৈরি হয়েছে, নতুন ভাগ হয়ে পাকিস্তান হয়েছে, ভারত হয়েছে। সেই পাকিস্তান যারা আন্দোলন করেছিল তারাই কিন্তু একসময় আবার আন্দোলন শুরু করলো, যে আমরা সবাই সেটা জানি যে এই পাকিস্তান যে শাসক গোষ্ঠী, এরা আমাদের এই অঞ্চলের মানুষদের বঞ্চিত করছে এবং তারা আমাদের যে আকাঙ্ক্ষা সেটা পূরণ করতে পারছে না। মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী, শেরে বাংলা, ফজলুল হক, শেখ মুজিবুর রহমান সারওয়ার্দী, এরা সবাই কিন্তু এই আন্দোলনের নেতৃত্ব দিয়েছে সবাই। এবং এটারই ধারাবাহিকতায় পরবর্তীকালে 1971 সালে দেশ স্বাধীন হয়েছে, যুদ্ধ হয়েছে, আমরা একটা স্বাধীন দেশও পেয়েছি। দুর্ভাগ্য আমাদের তখন থেকেই আবার সেই একই গান গাইতে হয়েছে, পরিবর্তন চাই, পরিবর্তন করতে হবে। দুর্ভাগ্য এটা। আমরা 52 বছর, 55 বছর হয়ে গেছে। চীনের স্বাধীনতাও প্রায় একই কাছাকাছি সময়, কাছের দেশ সিঙ্গাপুর, তারও প্রায় একই সময়। তারা অর্থনৈতিক উন্নয়ন, জীবন জীবিকা মানে কোথায় চলে গেছে, আমরা এখন এখানে পড়ে আছি। এবং সবচেয়ে উল্লেখযোগ্য ব্যাপার যে যখনই কোনো পরিবর্তনের কথা বলতে হয়েছে, তখনই প্রাণ দিতে হয়েছে।
ভাষা আন্দোলন থেকে শুরু করে একদম এই 24শে জুলাই পর্যন্ত আমরা যারা ক্ষমতায় যাই, নির্বাচনের মধ্য দিয়ে পুনরাজি হয়ে পড়ুন, কিছুদিন পরে বোধহয় আমাদের কেমিস্ট্রি কাজ করে, একটা আমার কাছে মনে হয় একটা রসায়ন কাজ করে যে আমি ক্ষমতায় আছি। আমি চোখে বলি যে চেয়ারটা, ওই চেয়ারটা আলাদা একটা কেমিস্ট্রি আছে। সেই কেমিস্ট্রিটা হচ্ছে যে ওই আপনাকে ভিন্নভাবে চিন্তা করতে শুরু করে দেয়। এটার পরিবর্তন চেয়েছে ছেলেরা। আমি যখন আমরা আন্দোলন করছি ফ্যাসিবাদের বিরুদ্ধে, গণতন্ত্রকে আপনার রেস্টোরেশনের জন্য, পুনরুদ্ধারের জন্য, আওয়ামী লীগের বিরুদ্ধে সমস্ত রাজনৈতিক দলগুলো মিলে আমরা অনেক সভা করেছি, বড় বড় সমাবেশ করেছি, আপনার মহাসমাবেশ করেছি সব জায়গাগুলোতে। একটা কথাই তখন মনে হতো, বলতাম, সেটা জোরে এসে বলতাম, তরুণদের দেখতে পাই না। আমি সে কথা খুব জোরে সোরে বলেছি যে কোথায় আমার সেই সব তরুণেরা, যুবকেরা যারা পরিবর্তন আনবে। তরুণ যুবকের তো পরিবর্তন হয় না। এবং নজরুলের সেই কথাও, কবিতাও বলতাম, কে আছো জোয়ান হও আগুয়ান, হাকিছে ভবিষ্যৎ। কিন্তু দেখুন কি অলৌকিক ভাবে এই জুলাইয়ে, 24শে জুলাইয়ে সেই তরুণরা নেমে আসলো। এবং নেমে আসলো, প্রথমে এসছে আপনার তাদের দাবিতে, নিজস্ব দাবিতে। পরবর্তীকালে সেই দাবি পরিণত হল পরিবর্তনের দাবি। এবং খুব পরিষ্কারভাবে সেই এই আন্দোলনের যে হটাও হাসিনা, বাঁচাও দেশ, এবং আন্দোলনটি হয়ে গেল। অনেক প্রাণ গেছে, আমাদের সন্তানেরা, আমাদের ছেলেরা, মুগ্ধ স্নিগ্ধের আপন যে আমাদের ভাই, সে প্রতি মুহূর্তে তার মনে পড়বে যে আমার ভাইটা চলে গেছে। আমরা যে ছবিটা দেখলাম যে মা এখনো ভুলতে পারছে না, তার ছেলে বোধহয় ভাবছে যে এখনো চলে আসলো, ছেলে তো গেছে চলে। সেদিন পার্লামেন্টে একজন মহিলা এমপি, নারী এমপি, তার সন্তানকে তিনি হারিয়েছেন। তিনি কথা বলছেন যে আই লস মাই সান। অনেক মূল্য দিতে হয়েছে, বহু মূল্য। এখন আমরা যদি এই মূল্য দেওয়াটাকে ধারণ করতে না পারি, সেটাকে সামনে রেখে যদি আমরা আপনার পরিবর্তনের চেষ্টা না করতে পারি, তাহলে তো আপনার এই মায়ের এই অশ্রুধারা, বীরের এই রক্তস্রোত এমনি এমনি হারিয়ে যাবে। কথাগুলো বলছি অনেক কষ্টে। আমার এই 4-5 মাসের মন্ত্রিত্বের অভিজ্ঞতা আপনাদেরকে বলা দরকার। আমি দেখছি যে কিছুই বদলায়নি। একইভাবে আপনার যারা ঘুষ খেত, তারা ঘুষ খাওয়ার ফন্দি বিক্রি করছে। একইভাবে যারা আটকে দিত ভালো একটা কাজকে আটকে দিচ্ছে। একইভাবে ওই যে আমি বললাম যে আপনার ভোল পাল্টে দিয়ে চলে আসছে। এখন আপনার দেহে বিকাম হরিয়ার দিন দা পো, ওরাই এখন অনেক বেশি আপনার জুলাই যোদ্ধা হয়ে গেছে। এই কথাগুলো আক্ষেপে বলছি এই জন্য যে আমার বয়স অনেক। আমি তো সত্যিকার অর্থে এবার পরিবর্তনটা দেখতে চেয়েছিলাম, যে এখন পর্যন্ত সেটা আমি দেখছি না আমাদের মধ্যে। কিন্তু আশাবাদী হয়ে এই কারণে যে আমি পরিবর্তন দেখছি একজন মানুষের মধ্যে, সেটা তারেক রহমান সাহেব। তিনি চেষ্টা করছেন, তিনি নতুন নতুন নজির স্থাপন করছেন, এবং সেই নজিরকে যদি আমরা সামনে নিয়ে যাই সবাই মিলে, তাহলে আমার মনে হয় যে হয়তো পরিবর্তনটা হবে। উই মাস্ট অল গিভ হিম সাপোর্ট। সবাই মিলে তাকে সমর্থন দেওয়া দরকার। এই যে ধরেন উনি বলছেন যে পরিষ্কার করো, বাচ্চাদের বলছেন যে তোমরা কেউ কিছু ফেলতে গেলে ওকে আটকাবে, বলবো যে বিনে ফেলে। কর্পোরেশন, সিটি কর্পোরেশনকে বলছেন যে তোমরা পরিষ্কার করো, কিন্তু হচ্ছে যতক্ষণ উনি থাকছেন বা কেউ হচ্ছে, তারপরে আবার সেই দিকে ঠিক হয়ে যাচ্ছে। এই যে মন মানসিকতার পরিবর্তনের তা আনতে হবে, সকলকে আনতে হবে। আমি এই কথাগুলো এই জন্য বলছি যে আমরা তো আর দেখতে চাই না যে আর কোনো স্নিগ্ধ তার ভাইয়ের জন্য আক্ষেপ করুক। আমরা আর দেখতে চাই না যে আবু সাইদের বাবা মা যারা তাদের একমাত্র সন্তান নয় বা উপার্জনকারী সন্তান,
পড়তো এবং আপনার সেই সঙ্গে টিউশনি করতো। এই উপার্জনকারী সন্তানকে হারাতে হয়, ওয়াসিলকে হারাতে হয়, সেই ছোট্ট বাচ্চাগুলোকে হারাতে হয়। এটা আমরা কেউ চাই না, আর সেই জন্যই আমরা নতুন করে কাজ করতে চাই। আপনাদের এই ভয়ঙ্কর জিনিস আছে এখানে, দেখি টিস্যুটা দেন তো। না ঠিক আছে, দেখা যাক। এই জিনিসগুলো, আমি কথাগুলো এই জন্য বলছি যে এখানে আপনারা যারা আছেন সবাই অত্যন্ত সচেতন, উচ্চশিক্ষিত, শিক্ষিত মানুষ। পরিবর্তনটা আমাদের মধ্যে আনতে হবে। এই পরিবর্তন যেগুলো আনতে চাই, আনতে পারি, তাহলে আমরা এই জুলাই আন্দোলন, জুলাই বিপ্লব, এগুলো আপনার সফল একটা পরিণতি দেখতে পাব। আমরা দেখতে চাই, আসলেও চাই। আমি মনে করি যে বাংলাদেশের মানুষ অনেক বেশি আপনার পরিশ্রমী, ত্যাগী, কাজ করতে পারে এবং পরিবর্তন আনতে চায়। এটা যদি সঠিকভাবে আমরা এগিয়ে নিয়ে যেতে পারি, যে যেখানে আছি সেখানে যদি আমাদের কাজটা আমরা ঠিকমতো করতে পারি, তাহলে নিশ্চয়ই আমরা সফল হব। আমি অত্যন্ত আশাবাদী যে আমাদের তরুণ নেতা জনাব তারেক রহমান, তিনি অত্যন্ত দৃঢ়তার সঙ্গে, অত্যন্ত সমস্ত আবেগগুলোকে ধারণ করে তিনি কাজ করে চলেছেন এবং প্রতি মুহূর্তেই তিনি চেষ্টা করছেন যে দেশের পরিবর্তন কীভাবে আনা যায়। আমার মনে পড়ে 5ই আগস্টে সব কিছুর ঘটনার পরে আপনার রাতে আমি গিয়েছিলাম আপনার হাসপাতালে, ম্যাডাম ছিলেন তখন এভার কেয়ার হাসপাতালে। আমি তাকে গিয়ে যখন বললাম যে ম্যাডাম আপনি এখন মুক্ত, কারণ ওই সিদ্ধান্ত মিটিংয়ে বঙ্গভবনের সিদ্ধান্ত হয়ে গিয়েছিল যে শি ইজ রিলিজ নাও। তো আপনার তো এখন একটা বাণী ম্যাডাম দেশবাসীকে দিতে হবে, আর আপনি যদি বাণীটা না দেন তাহলে যে অবস্থা সৃষ্টি হবে সেটা নিয়ন্ত্রণ করা যাবে না। আমি খুবই অসুস্থ, আমি তো কিছু বলতে পারবো না। আপনি 2-4-5 কথা আপনি বলেন, রেকর্ড করে নিয়ে আমরা ছেড়ে দিই। আমরা রেকর্ড করেছিলাম, আপনার মনে থাকার কথা। আমরা ওইখানে কিছু ছোট্ট একটা ড্রাফট করে তাকে দিয়ে আমরা তার ওই রোগশয্যায় বসে তিনি ওই বলেছিলেন যে আমরা একটা বড় বিজয় অর্জন করেছি, ফ্যাসিস্টরা চলে গেছে, কিন্তু আমি আপনাদের কাছে অনুরোধ করব যে প্রতিশোধ নয়, প্রতিহিংসা নয়, আসুন আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে ভালোবাসার সঙ্গে দেশটাকে গড়ে তুলি। আপনাদের মনে থাকার কথা, মানে কথাটা এইরকমই প্রায়। এই মহিষী মহিলা, তার কথা যদি আজকে আমি না বলি, আমরা জুলাই যুদ্ধের অনেকের কথা বলছি, কিন্তু এই মহিলা তার সারাটা জীবন গণতন্ত্রের জন্য লড়াই করেছেন। সারা জীবন, যখন থেকে তিনি রাজনীতিতে এসছেন তখন থেকে তিনি এই গণতন্ত্রের জন্যই লড়াই করেছেন। ক্ষমতায় থেকেছেন তখনও, যখন বিরোধী ছিলেন, বিরোধী ছিলেন তখন। আমি তাকে বলতাম যে প্রথম নারী মুক্তিযোদ্ধা। এটা অনেকে ক্ষিপ্ত হতেন আমার উপরে, বিশেষ করে আপনার আওয়ামী বুদ্ধিজীবীরা। আসলে তো নারী মুক্তিযোদ্ধা ছিলেন তিনি প্রথম, কারণ ওই 1971 সালের ওই 26শে মার্চে যখন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বিদ্রোহ ঘোষণা করে চলে যান ওই আপনার পোর্টে এসে বিদ্রোহ ঘোষণা, তখন তিনি কিন্তু তার কাছে এসেছিল সমস্ত বাঙালি সৈনিকেরা যে আমাদের অস্ত্র সমর্পণ করতে বলছে, আমরা কি করব। তিনি বলেছেন যে তোমাদের নেতার নির্দেশ না পাওয়া পর্যন্ত, কমান্ডারের নির্দেশ না পাওয়া পর্যন্ত তোমরা কোনো অস্ত্র সমর্পণ করবে না। তখন থেকে শুরু হয়েছিল তার সেই যাত্রা। তারপরে আপনারা জানেন যে উনি সেই দীর্ঘ 9 মাস মধ্যে প্রায় 7-8 মাসে তিনি কারাগারে ছিলেন পাকিস্তান সেনাবাহিনী। কখনো আপোষ করেননি, শেষ মুহূর্ত পর্যন্ত তিনি আপোষ করেননি, যার ফলে কারাবাস করেছেন। 5ই আগস্টেই তিনি প্রথম মুক্ত হয়েছেন। তাকে আজকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি সমস্ত জুলাই শহীদদের, জুলাই যোদ্ধাদের, আহতদের, যারা এখনো প্রায় 30,000, কেউ চোখ হারিয়েছে, কেউ হাত হারিয়েছে, কেউ পা হারিয়েছে,
মাঝে মাঝে মনে হয় যে কেন কেন এরা এই পাহাড় কেন তারা এইভাবে আসলো। তো আমার এক বন্ধু আমাকে বলছিলেন যে একটা জিনিস মনে রাখবেন, এই ইয়াংদের মধ্যে, তরুণদের মধ্যে ভেতরে কিন্তু দেশটা সবসময় টিকে আছে, অর্থাৎ সবসময় দেশটাকে তারা ধারণ করে। ওই আপনার একেবারে ইংলিশ মিডিয়ামের ছাত্র, আইএসডির ছাত্র, যে কোনদিন রাজনীতির আশেপাশেও যায়নি, কোনোদিন তার বাবা মা যেতেও দেয়নি, সেও সেদিন বাবাকে ধাক্কা মেরে, মাকে ধাক্কা মেরে সে বেরিয়ে গেছে রাস্তায়। বাচ্চা ছেলে, কষ্ট হয়। যাই হোক, আমরা খুব আশাবাদী যে আমরা সবাই মিলে চেষ্টা করে আমরা দেশটাকে সত্যিকার অর্থেই একটা পরিবর্তিত দেশ, একটা গণতান্ত্রিক বাংলাদেশ, একটা অসাম্প্রদায়িক বাংলাদেশ, মেধাবীদের বাংলাদেশ, তরুণদের বাংলাদেশ আমরা গড়ে তুলতে সক্ষম হব। এই হোক আজকে আমাদের, তাদের প্রতি শ্রদ্ধা জানাতে হলে এটাই হওয়া উচিত আমাদের আজকে শ্রদ্ধা, শপথ। আপনাদের সকলকে অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।